সামনে ফ্রি টেস্ট পরীক্ষা, কিভাবে অধ্যায়গুলো শেষ করব আসলে আমি বুঝতে পারছি না। মাত্র 4টা অধ্যায় পড়লে কি আসলে কি আদৌ কি সেটা সম্ভব হবে আমাকে সম্পূর্ণ কিছু কাভার করতে সাহায্য করবে, নাকি অন্য কিছু? তাহলে দেখো, তোমাদের আমি 3টা প্যাটার্ন সেট করে রেখেছি। মাত্র এই 3টা প্যাটার্ন থেকে যে একটা প্যাটার্ন তুমি চুজ করতে পারো, যে কোনো একটা প্যাটার্ন যদি তুমি চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমার ভালো একটা সৃজনশীল কাভার করার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি লিখে রেখেছি। দেখো, প্যাটার্ন নাম্বার 1, লেনদেন, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী। এটা হচ্ছে ফার্স্ট প্যাটার্ন। ফার্স্ট প্যাটার্নে 4টা অধ্যায়, প্রত্যেকটা থেকে 4টা অধ্যায় রয়েছে। দ্বিতীয় প্যাটার্নে লেনদেন, জাবেদা, নগদান বই, আর্থিক বিবরণী। তৃতীয় প্যাটার্ন রয়েছে লেনদেন, দুইতরফা দাখিলা পদ্ধতি, জাবেদা, রেওয়া মিল। এখন কথা হচ্ছে, ভাই আমাদের 3টা প্যাটার্ন দিয়েছেন, এখন 3টা প্যাটার্ন থেকে কোন প্যাটার্নটা আমার জন্য ভালো হবে সেটা তুমি চিন্তা করবা যে কোনটা তুমি পারো, কোন অধ্যায়টা পারো। এখন তুমি আমার এই প্যাটার্নগুলো দেখে নতুন কোনো অধ্যায় শুরু করতে যাবা না। যতটুকু পারো ওই অতটুকুর ভিতর যে অধ্যায়টা রয়েছে ওই প্যাটার্নটাই তুমি চুজ করে নাও। কারণ হচ্ছে, যখন তুমি লেনদেন, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী এই প্যাটার্নটা চুজ করবে, আমি তোমাকে বলবো যে তুমি 7 থেকে 8টা সৃজনশীল তোমার ফ্রি টেস্ট পরীক্ষায় কমন পাবা। 7 থেকে 8টা সৃজনশীল একদম হুবহু এই 4টা অধ্যায় থেকে কমন পাবা। দ্বিতীয় প্যাটার্নের কথা যদি বলি, তুমি 6 থেকে 7টা সৃজনশীল এই অধ্যায় থেকে কমন পাবা। তৃতীয় প্যাটার্নের কথা যদি আমি বলি তোমাকে, তুমি এখান থেকে 5 থেকে 6টা সৃজনশীল কমন পাবা। এই ধারা বুঝতে পারছো তোমরা, আমার 3টা প্যাটার্নই 5টা সৃজনশীলের উপরে। মানে আমার 3টা প্যাটার্ন থেকে যে কোনো একটা প্যাটার্ন যদি তুমি ফলো করে চলো, পড়ালেখা করো, ঠিক আছে, 5টা সৃজনশীলের উপরে তুমি অ্যান্সার করতে পারবে। এখন কথা হচ্ছে, ভাইয়া লেনদেন তো পারি, লেনদেন, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী কীভাবে শেষ করবো? প্রশ্নটা হচ্ছে কীভাবে শেষ করবে। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিভাবে 4টা অধ্যায় শেষ করবা, ঠিক আছে, আমি পূর্ণাঙ্গ একটা রুটিন, তোমাকে সাপ্তাহিক রুটিন তৈরি করে দিয়েছি কিভাবে পড়বা। হ্যাঁ, এখান থেকে সে পিডিএফটা ডাউনলোড করে নিবা। এরপরে আমি এই ভিডিওগুলো, মানে হচ্ছে লেনদেন, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী কীভাবে শেষ করবা বলতে মানে কিভাবে সম্পূর্ণ অধ্যায়টা কাভার করবা, সেজন্য আমি তোমাকে ভিডিও ডেসক্রিপশনে অধ্যায়ভিত্তিক ভিডিও লিঙ্ক আমি দিয়ে রেখেছি। আমার এই চ্যানেলেই অসংখ্য ভিডিওর ভিতরে আমি চুজ করে দিয়েছি যে কোন ভিডিওগুলো তোমার জন্য বেটার হবে, ভালো হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি এগুলা মেনটেন করে পড়লে আশা করি ভালো একটা কিছু আয়ত্ত করতে পারবো। এখন হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপে আসি। প্রথম স্টেপে গেলো আমার অধ্যায়ভিত্তিক প্যাটার্ন। দ্বিতীয় স্টেপে আসি অধ্যায়গুলো কীভাবে শেষ করব এবং অধ্যায়ে কি কি রয়েছে। ঠিক আছে, আমি তোমাকে প্রত্যেকটা প্যাটার্নে তুমি দেখতে পাচ্ছ লেনদেন অধ্যায়টা রয়েছে। কারণ এই লেনদেন অধ্যায়টা করার জন্য কি কি জানতে হবে? এই লেনদেন অধ্যায়টা করার জন্য তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা টপিক লেনদেন অধ্যায় থেকে শিখে রাখতে হবে। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি লেনদেন অধ্যায়ে প্রথমত তোমাকে জানতে হবে প্রারম্ভিক মূলধন নির্ণয়, সেটা লেনদেন অধ্যায় থেকে তোমাকে অবশ্যই শিখতে হবে। কারণ হচ্ছে প্রারম্ভিক বলতে যেটা পহেলা মানে 1 তারিখে যেটা উপর এন্ট্রি দেওয়া থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। সেটা করতে পারলে তোমার প্রারম্ভিক মূল্য নির্ণয় করা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার স্টেপে আমি বলবো তোমাকে লেনদেনের হিসাব সমীকরণ। ঠিক আছে, হিসাব সমীকরণ বা টেবুলার চক বা A=L+OE বা প্রমাণ করো যে A=L+OE বা উক্ত সৃজনশীলের আলোকে এটা প্রভাব দেখাও, এই ধরনের বলতে পারি। সেটা হচ্ছে তোমার হিসাব সমীকরণ, সেটা নির্ণয় করতে হবে। এরপরে যদি বলি তোমাকে তৃতীয় নাম্বার স্টেপে তোমাকে কি জানতে হবে, তৃতীয় নাম্বার স্টেপে অনেক সময় বলতে পারে যে তোমাকে নিট ক্রয়, নিট বিক্রয় এগুলো বলতে পারে। বাট প্রথমে যেটা বলেছি, আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ক বিভাগে তোমার থাকবেই, এটা মাস্ট থাকতে পারে, বিভিন্ন বোর্ডে থাকবে। আমি বলি দেখো, সেটা হচ্ছে লেনদেন। উক্ত উদ্দীপক থেকে খুঁজে বের করো কোনগুলো লেনদেন নয়, বা লেনদেন নয় এমন এন্ট্রির পরিমাণ নির্ণয় করো, বা কোনগুলো লেনদেন নয় খুঁজে বের করো। এই টাইপের ক বিভাগের প্রশ্ন তোমাকে থাকতে পারে। 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে এই লেনদেন অধ্যায়ের কি কি পড়তে হবে, তুমি কি কি শিখতে হবে, কি কি পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবা, ভালো একটা প্রস্তুতি নিতে পারবা লেনদেন অধ্যায়ের উপর। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ আমি নগদান বই রেখেছি। এই নগদান বই
নগদান বই থেকে তোমাকে কি কি শিখতে হবে? আমরা সকলে জানি নগদান বই কয় প্রকার? 4 প্রকার। সেটা কি? 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, খুচরা নগদান বই। এখন ব্যাপারটা হচ্ছে খুচরা নগদান বই আমাদের ইন্টারমিডিয়েটে রয়েছে, বাট এখানে আমাদের 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আমি তোমাকে 1 ঘরটা বাদ দিলাম। তুমি প্রত্যেকটি বোর্ড খুঁজে দেখো, কোনো বোর্ডে খুঁজে পাবা না যে 1 ঘর নগদান বইটা রয়েছে। ম্যাক্সিমাম খুবই 1-2টা বোর্ডে তুমি খুঁজে পাবো হয়তো 1 ঘর নগদান বই রয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2 ঘর এবং 3 ঘর। ঠিক আছে, এই 2 ঘর এবং 3 ঘর কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানো। 2 ঘরের ঘর সংখ্যা 12টা, 3 ঘরের ঘর সংখ্যা 14টা। ঠিক আছে, এই সকল কিছু তোমাকে মেনটেন করে চলতে হবে। বিশেষ করে যে একটা এন্ট্রি রয়েছে কন্ট্রা-এন্ট্রি, এই কন্ট্রা-এন্ট্রি তোমরা কারা বুঝো না আমাকে অবশ্যই কমেন্টে বলবো। আমি এক্সট্রা একটা ভিডিও তোমাকে কন্ট্রা-এন্ট্রির বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি আমার এই চ্যানেলে আর নগদান বইয়ের সম্পূর্ণ একটা ভিডিও রয়েছে, সেটা দেখলে আশা করি তুমি কন্ট্রা-এন্ট্রি কোনগুলা, যে 4টা কন্ট্রা-এন্ট্রি রয়েছে সেগুলো তুমি চিনে ফেলতে পারবা ইজিলি। এরপরে বললো তোমাকে এরপর আর কি শিখতে হবে নগদান বই থেকে। নগদান বই থেকে তোমাকে আমি বলেছি 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই। তোমাকে আমি 2 ঘর এবং 3 ঘরটা শিখতে বলেছি। ঠিক আছে, এরপর তুমি শিখবা যে নগদ প্রাপ্তি চাবেদা, নগদ প্রদান চাবেদা। মাত্র 2টা এন্ট্রি। ঠিক আছে, মাত্র 2টা এন্ট্রি যখন তুমি মাথায় রাখবা, তখন তোমার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান চাবেদা খুবই সহজে ক্লিয়ার করতে পারবা। নগদ প্রাপ্তির চাবেদা ঘর সংখ্যা হচ্ছে 8টা এবং নগদ প্রদান হচ্ছে 9টা। খুব ইজিলি করতে পারবা। নগদ আমি শর্টলি যদি বলে চিনার উপায়টা আমি যদি বলে দিই, নগদ প্রাপ্তির আয় সমূহ নগদ প্রাপ্তিতে আসবে, ব্যয় সমূহ নগদ প্রদানে যাবে। ঠিক আছে, এর পরবর্তী আমি তোমাকে বললাম যে 5টা টপিক। কয়টা? 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। আমি 1 ঘরটা বাদ দিয়ে 2 ঘরা, 3 ঘরা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান চাবেদা, এই 4টা জিনিস এই অধ্যায় থেকে অবশ্যই প্র্যাকটিক্যালি তুমি শিখে যাবা, করে যাবা, বুঝে শুনে যাবা। আশা করছি এই 4টা জিনিস যখন তুমি পারবা, নগদান বই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই অধ্যায়ের এমসিকিউর কথা আমি যদি বলি, এমসিকিউর ক্ষেত্রে তেমন একটা জ্ঞানমূলক আকারে এমসিকিউগুলো হয়ে থাকে। ওই বাট্টার পরিমাণ, কন্ট্রা-এন্ট্রি, জাবেদা নির্ণয় করতে, এগুলা বলে এই অধ্যায়ের এমসিকিউগুলোর ক্ষেত্রে। 3য় নাম্বার আমি টাইপ প্যাটার্ন 1 3য় নাম্বার অধ্যায় হচ্ছে রেওয়ামিল। এই রেওয়ামিল অধ্যায় থেকে তোমাকে কি জানতে হবে? ভাইয়া তোমরা সকলেই জানো যে রেওয়ামিল অধ্যায়ে তোমার ডেবিট এবং ক্রেডিট আলাদা করতে পারলেই সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে। বাট একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে বলে, বা মুনাফা জাতীয় আয় ব্যয় বা মূলধনী আয় ব্যয় নির্ণয় করতে বলে। এখন এগুলো জানার জন্য তোমাকে আর্থিক বিবরণী পারতে হবে। চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে গেলে তুমি অবশ্যই চলতি দায় এবং চলতি সম্পদ নির্ণয় করতে পারবে। আমি যখন তোমাকে কমপ্লিটলি যা আর্থিক বিবরণীর কথাটা বলবো, আমি আর্থিক বিবরণীর দিকে না যাই, রেওয়ামিলটা আগে ক্লিয়ার করে দিই। রেওয়ামিলে তোমার রয়েছে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে, চলতি দায় এবং চলতি সম্পদ। তোমার গাইডে বা তোমার বইয়ে যে ডেবিট এবং ক্রেডিট নোটের একটা লিস্ট, মানে ডেবিট এবং ক্রেডিট আলাদা করে বোঝার জন্য, চেনার জন্য যে একটা শিট তৈরি করা আছে, ওই শিটটা দেখলেই তুমি আসলে করতে পারবা। যদি তুমি না পারো, আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে, ওইটা দেখলে আমি শর্টলি কিছু টিপস তোমাকে দিয়েছি কিভাবে তুমি শেষ করতে পারবা, বা কিভাবে আইডেন্টিফাই করতে পারবা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। ঠিক আছে, সহজে চিনতে পারো আমার ভিডিওগুলো দেখলে। ঠিক আছে, এরপরে রয়েছে, এটা মজার ব্যাপার হচ্ছে, আমি আলাদা কোনো ভিডিও তোমাকে তৈরি করে দেয় না। আমি একদম পুরো অধ্যায়টা বেসিক সহ, এই অধ্যায়ে কী কী রয়েছে এবং ক বিভাগের কী প্রশ্ন, খ বিভাগে কীভাবে আসতে পারে, গ বিভাগে কীভাবে আসতে পারে, সম্পূর্ণ কিছু আমি এই অধ্যায়ে একদম অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, তুমি দেখে নিতে পারো। এরপর আমি তোমাকে যদি বলি আর্থিক বিবরণী, অধ্যায়টা অনেক কঠিন মনে হচ্ছে, শুনে আমার ভয় করছে। এখনই হয়তো আমি কি করবো, আমার এখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর্থিক বিবরণী তোমাকে মেইনলি 3টা জিনিস পারতে হবে। আর্থিক বিবরণী কত প্রকার? 5 প্রকার। তোমার ইন্টারের জন্য 2টা সাইট এক্সট্রা রয়েছে, তুমি ওগুলো মাথা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এমসিকিউতে আসে যে আর্থিক বিবরণী কত প্রকার, আর্থিক বিবরণী কয়টা স্টেপ রয়েছে, আর্থিক বিবরণী 5টা স্টেপ রয়েছে, 5টা ধাপ রয়েছে। ঠিক আছে, এখন তুমি 3টা ধাপ জেনে রাখাই ভালো, কারণ হচ্ছে তোমার এসএসসির জন্য নবম দশম শ্রেণী এবং ফ্রি টেস্ট যতগুলো পরীক্ষা রয়েছে এসএসসির ভিতরে সবগুলোর জন্য 3টাই যথেষ্ট। প্রথম নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, আগে পরে হতে পারে, বাট এই 3টাই। ঠিক আছে, এখন আর্থিক বিবরণীর বিশদ আয় বিবরণীতে কি রয়েছে? এই বিশদ আয় বিবরণীতে মাত্র 5টি স্টেপ রয়েছে। তোমাকে যদি বলি নিট বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আবার নিট ক্রয়ও রয়েছে, পরিচালন ব্যয়,
অন্যান্য আয়, অন্যান্য ব্যয় সব কিছু নির্ণয় করার পর নিট মুনাফা বা ক্ষতি বের হবে। মালিকানা সত্ত্বে একটা এক্সট্রা শিট রয়েছে, ঠিক আছে। সকল কিছু যদি তোমাদের অধ্যায়ভিত্তিক কোন অধ্যায়ের কোনো কিছু শিটের প্রয়োজন হয় বা কোনো ধরনের ভাই আমি এটা জিনিসটা পারি না, বাট আমাকে একটা শিট আকারে আপনি একটু ভাই আমাকে তৈরি করে দিলে একটু ভালো হতো, ঠিক আছে। আর্থিক বিবরণী একটা শিট তৈরি করে দিলে ভালো হতো। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে, ভাইয়া আমাদের একটা শিটের প্রয়োজন হচ্ছে, বা আপনি যে পিডিএফ করে দিয়েছেন এভাবে পিডিএফ করে বা একটা শিট তৈরি করে দিলে ভালো হতো এই অধ্যায়ের এই টপিকের উপর, বা একটা নোট আর কি তৈরি করে দিলে হয়তো তোমরা বললেই হবে, আমি তৈরি করে দিব ইনশাল্লাহ। পরে একটা ভিডিওতে তোমাকে বলে দিব, ঠিক আছে। এই আর্থিক অবস্থার বিবরণের কথা বলি। এই আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ রয়েছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ রয়েছে, চলতি সম্পদ রয়েছে, চলতি দায় রয়েছে, মালিকানা সত্ত্ব এখানে অ্যাড করতে হবে, এগুলো টোটাল এগুলোই রয়েছে। বাট এই জিনিসগুলো যখন তুমি পারবা, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণীর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সবাই ভুল করে, সেটা হচ্ছে অগ্রিম এবং বকেয়া জিনিসটা বুঝতে পারো না, ঠিক আছে। আমি তোমাকে এত কিছু আলোচনা করতে চাই না, জাস্ট আমি তোমাকে বলবো যে আমি যে জিনিসগুলো বলেছি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি যে কোন প্যাটার্নটা তোমার জন্য অধিক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি বলবো যে তুমি এই 4টা অধ্যায় দেখতে পাচ্ছ, এখানে লেনদেন, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী, এখানে 4টা রেখেছি, এখানে 4টা রেখেছি। কারণ হচ্ছে তুমি তোমার কাছে যেটা, অনেকে বলতে পারো ভাইয়া আমি 7টা 8টা কমন পাবো, আমি 7টা অবশ্যই এখানে দিতে পারবো, আমার জন্য এটা অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়, এটা আমাকে অবশ্যই পারতে হবে। ভাইয়া তুমি যদি নগদান বই না পারো তুমি এই প্যাটার্নটা বেছে নিবে না, যদি এই প্যাটার্নটা না পারো এটাও বেছে নিবে না। যদি নগদান বই না পেরে থাকে অবশ্যই তুমি এই প্যাটার্নটা বেছে নিবা। কারণ হচ্ছে তুমি যখন ফ্রি টেস্ট পরীক্ষা দিচ্ছ, টেস্ট পরীক্ষা বাকি আছে, তুমি টেস্ট পরীক্ষার আগে তোমার স্কুলের টেস্ট পরীক্ষার আগে তুমি নগদান বইটা ক্লিয়ার করে টেস্ট পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে এই প্যাটার্নে তুমি আসতে পারবা। বাট আমি তোমাকে ফ্রি টেস্টের সাজেশন দিচ্ছি, কারণ হচ্ছে ফ্রি টেস্টের তোমাকে যখন তুমি যে অধ্যায়টা পারবে, আমি শর্ট কথাটা যদি বলি তোমাকে, তুমি এই পরীক্ষার জন্য নতুন কোনো অধ্যায় অন্তর্ভুক্ত হবে না। নতুন বলতে তুমি যে অধ্যায়গুলো পারো, তুমি লেনদেন পারো, নগদান বই পারো, রেওয়া মিল পারো, আর্থিক বিবরণী পারো, তোমার জন্য প্রথম যে প্যাটার্নটা রয়েছে প্রথম প্যাটার্নটা অবশ্যই তুমি এই প্যাটার্নটা ফলো করবা। তুমি দ্বিতীয় প্যাটার্নটা পারলে দ্বিতীয় প্যাটার্নটা ফলো করবে, তৃতীয়টা পারলে তৃতীয়টা প্যাটার্ন ফলো করবা। আমি কয়টা অ্যান্সার করতে পারবো, কয়টা অ্যান্সার করতে পারবো না, ওই জিনিসটা তুমি ফলো করবে না, আমি আশা করছি। কারণ হচ্ছে তুমি যখন অধ্যায়গুলো পারবে তখন সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে আমি যে ক্ষেত্রেও যেহেতু 4টা অধ্যায় পারি, আমার জন্য 8টা সৃজনশীল কমন থাকবেই, আমি 8টা থেকে 7টা অবশ্যই দিতে পারবো। যখন তুমি এই 4টা পারবা, 7টা থাকবে, 7টা থেকে আমি 7টা দিতে পারবো, না হলে 6টা দিতে পারবো, ঠিক আছে। এই ধরনের একটা সিচুয়েশন তোমার মধ্যে তৈরি হবে। আর এই জিনিসগুলো যখন বুঝতে পারবে তখন আশা করছি এই জিনিসগুলো খুবই সহজে তুমি আয়ত্ত করে ফেলতে পারবে। এভাবে পড়লে আসলে জিনিসগুলো সহজ হবে। আমি আরেকটা কথা তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে 2টা স্টেপ আমি অধ্যায়ভিত্তিক প্যাটার্নে এবং কীভাবে শেষ করবা সেটাও বলে দিয়েছি। এখন হচ্ছে তুমি যদি চাও ভাইয়া আমি এই অধ্যায়ের টপিকটা বুঝতেছি না বা পারছি না, আপনার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, কিন্তু আমি এই ভিডিওটা বুঝতে পারছি, আর একটু ভালো করে বুঝিয়ে দিতে অন্য একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে ভালো হতো। তো আমাকে অবশ্যই কমেন্টে বলে যাও ভাইয়া, কোনো সমস্যা নাই, কোনো দ্বিধা ছাড়া বলে যাবা। এখানে এই ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি অধ্যায়ের নাম সহ আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো আমি অ্যাড করে দিয়েছি, তুমি চাইলে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, খুবই সহজে বুঝতে পারবে। আশা করি আমি তোমাকে এই অধ্যায়ভিত্তিক প্যাটার্ন কীভাবে শেষ করবা, কীভাবে ক্লিয়ার করবা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। এর পরবর্তীতে আমি অধ্যায়ভিত্তিক যদি তোমাদের সমস্যা থাকে, অধ্যায়ভিত্তিক কোন টপিকটার সমস্যা আমি টপিকগুলো নিয়ে আসবো। বিশেষ করে তোমাদের আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণীর বেতন 10%, বেতন 20%, 120%, বেতন 9 মাস, 8 মাস, ঠিক আছে, 15 মাস বা 1/3, 2/4 এভাবেও থাকে। এগুলো সহজে তুমি কীভাবে নির্ণয় করবা, সেক্ষেত্রে আমি ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই বলবা, ঠিক আছে। আশা করছি সবগুলো মিলিয়ে তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবা। আর যদি তোমরা এই ভিডিওতে নতুন হয়ে থাকো বা এই চ্যানেলে নতুন ভিডিও দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবা যাতে প্রত্যেকটা ভিডিওই তোমার কাছে চলে যায়। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।